আমরা গত ক্লাস পর্যন্ত যা পড়েছিলাম তার লাস্ট টপিকসটা ছিল প্যাসিভিটি। আমরা দেখেছিলাম যে স্টিল বা লোহা বলা হয়েছিল নাইট্রিক অ্যাসিড সলিউশনে। তিনটা ছবি ছিল। একটা ছবি ছিল এ, যেখানে 70% নাইট্রিক অ্যাসিড ছিল। একটা ছবি ছিল বি, যেখানে 1:1 নাইট্রিক অ্যাসিড পানি ছিল, একটা বি ছবি। আর একটা ছবি ছিল বি এবং সি একই ছবি। এখানে এটার ভিতরে যে স্টিলটা ডুবানো ছিল এটা প্যাসিভ অবস্থায় ছিল, সেফ, ওটা সেফ। এই প্যাসিভ ফিল্ম ভাঙবে না এবং এর করেশন অনেক কম হবে। প্যাসিভ ফিল্ম থাকলে একেবারে করেশন বন্ধ হয় না, একটু হয়। যেমন কালকে একটা এক্সাম্পলে বলা হয়েছিল প্যাসিভ ফিল্ম ভেঙে যাওয়া আর প্যাসিভ ফিল্ম থাকা, এই দুটোর ভিতরে করেশনের ডিফারেন্সটা হচ্ছে 10⁵ থেকে 10⁵, আর একটা হচ্ছে 1। প্যাসিভ ফিল্ম থাকলে 1 আর প্যাসিভ ফিল্ম ভেঙে গেলে করেশন রেট 10⁵। তোমরা প্যাসিভ ফিল্ম থাকলেও একটা করেশন হয়, যেটা আজকে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। প্যাসিভ ফিল্ম থাকলে করেশন কি পরিমাণ হয় সেটা খুব মিনিমাম। আর বি এবং সি ছিল একই কনসেন্ট্রেশন, 1:1, যেখানে প্যাসিভ ফিল্মটা যতক্ষণ থাকে তখন করেশন রেটটা হয় 1, আর প্যাসিভ ফিল্মটা যখন স্টারিং করা হয়, ভায়োলেন্ট শেকিং করা হয়, ভেঙে যায়, তখন করেশন রেটটা হয় 10⁵। আজকে আমরা দেখব যে অ্যাক্টিভ প্যাসিভ মেটাল, মানে একটা মেটাল দুইটা ফর্মে থাকতে পারে, যেটা কালকেও কিছুটা আমরা দেখেছি। অ্যাক্টিভ প্যাসিভ মেটাল কি দেখেছিলাম? এই অ্যাক্টিভ প্যাসিভ মেটালের এক্সাম্পল হিসেবে আমরা দেখেছিলাম হচ্ছে আয়রন, বলবো আমরা মেটাল, মানে স্টিল, যদিও আয়রন। আমরা আয়রনকে স্টিল বলি, স্টিলকেও আয়রন। কিন্তু জিঙ্ক অ্যাক্টিভ প্যাসিভ মেটাল না। জিঙ্ক দিয়ে, এখানে যদি আমি আয়রন না দিয়ে জিঙ্ক দিতাম, নাইট্রিক অ্যাসিডের সলিউশনের কনসেন্ট্রেশন কমায় বাড়ায় যাই করি না কেন, ওই কোনো সময় প্যাসিভ ফিল্ম তৈরি হতো না। জিঙ্ক always shows the active behavior. So zinc is not an active passive metal. Iron is an active passive metal. Depending on the concentration of the electrolyte, it shows both the active behavior as well as the passive behavior. So সব মেটাল অ্যাক্টিভ প্যাসিভ বিহেভিয়ার শো করে না। গতকালকে আমরা দেখেছি আয়রন যেটা অ্যাক্টিভ প্যাসিভ বিহেভিয়ার শো করে। সেই আয়রন ছাড়া আরো কয়েকটা মেটাল অ্যাক্টিভ প্যাসিভ বিহেভিয়ার শো করে, সেইগুলো হচ্ছে মনে রাখতে হবে। ফিউ মেটাল শোজ দ্য বোথ দ্য বিহেভিয়ার, অ্যাক্টিভ প্যাসিভ বিহেভিয়ার। আয়রন, ক্রোমিয়াম, নিকেল, টিটেনিয়াম এন্ড দেয়ার অ্যালয়েস। এই চারটে মেটাল এবং এই চারটে মেটাল দিয়ে যতগুলো অ্যালয় হতে পারে সবগুলো শো করে। জিঙ্ক শো করে, কপার শো করে। আমরা অ্যাক্টিভ প্যাসিভ মেটালের অ্যানোডিক ডিসসলিউশন বিহেভিয়ারটা দেখি এবং ট্রানজিশন হয়। এই যেমন বিতে বি আর সি, এটা একটা ট্রানজিশন হয়। যতক্ষণ আমি শেক না করছিলাম ততক্ষণ সে প্যাসিভ অবস্থায় ছিল, শেক করলে প্যাসিভ থেকে ট্রানজিশন হয়ে সে অ্যাক্টিভ অবস্থায় চলে যাচ্ছিল। সো ট্রানজিশন হয় অ্যাক্টিভ প্যাসিভ মেটাল। এখানে যা লেখা আছে এগুলো আমরা পরে আসবো, আমি ছবিটা আগে একটু বুঝে আসি। এই ছবিটা হচ্ছে একটা অ্যাক্টিভ মেটালের করেশন বিহেভিয়ার। এটা আমরা হাইড্রোজেনেরটা দেখিয়েছি। আমরা জিঙ্কেরটাও আগের একটা ফিগারে দেখছিলাম যে জিঙ্ক কেমন ছিল। জিঙ্কের রিভার্সিবল পটেনশিয়াল ছিল এই জায়গায়, রিভার্সিবল পটেনশিয়াল ছিল এখানে এরকম। আর এইটা ছিল জিঙ্কের এক্সচেঞ্জ কারেন্ট ডেন্সিটি IO জিঙ্ক। সো কার্ভটা ছিল এরকম এরকম এরকম। এটা জিঙ্কের অক্সিডেশন, জিঙ্কের। সো জিঙ্ক হচ্ছে নট অ্যাক্টিভ প্যাসিভ মেটাল, অ্যাক্টিভ মেটাল। সো নর্মাল মেটাল ক্ষেত্রে বলি, so this is the corrosion, this curve is the corrosion behavior of a normal metal, জিঙ্কের হাইড্রোজেন এরকম। কিন্তু অ্যাক্টিভ প্যাসিভ মেটালের corrosion বিহেভিয়ারটা এরকম কার্ভ দিয়ে এক্সপ্লেইন হয় না, সেটা এরকম কার্ভ দিয়ে এক্সপ্লেইন হয়। এই কার্ভটা সুন্দরভাবে বুঝবে, ইন্টারেস্টিং কার্ভ। সেটা দেখো কেমন।
নর্মাল মেটাল যেটা অ্যাক্টিভ অ্যাটিটিউড শো করে, প্যাসিভ অ্যাটিটিউড শো করে না, তার কার্ভটা কেমন? এটা যেমন জিঙ্কের আমি বলেছি, এটা হচ্ছে জিঙ্ক। জিঙ্ক জিঙ্ক কি হচ্ছে? অক্সিডেশন হচ্ছে, জিঙ্ক অক্সিডেশন হচ্ছে। আমি সংক্ষেপে লিখি, একটু না লিখলাম না। আর এটা কি হচ্ছে? জিঙ্কের রিডাকশন হচ্ছে। সো জিঙ্ক রিডাকশন আমরা এগুলো দেখে আসছি, শিখে আসছি। জিঙ্ক রিডাকশন এই এই যে একটা অক্সিডেশন আর্ম আর একটা অক্সিডেশন আর্ম, একটা রিডাকশন আর্ম। ঠিক আমি একটা এখানে ওই যে চারটে মেটাল বলা হলো, চারটা মেটালকে আমি জেনারেল ফর্মে লিখেছি, মেটাল এম। সো ইএম, সো ইএম। সো যে এটা যদি রিভার্সিবল পটেনশিয়াল হয়, তাহলে আমি রিভার্সিবল পটেনশিয়াল অনুযায়ী এই বরাবর যাব। আর এম মেটালের এটা হচ্ছে এক্সচেঞ্জ কারেন্ট ডেন্সিটি, সো এই অনুযায়ী আমি আসবো। সো আমি এই পয়েন্টটা পাবো, এই পয়েন্টটা পাবো। এখন আমি ধরে নিচ্ছি এটা একটা নর্মাল মেটাল, এটার মতো, জিঙ্কের মতো নর্মাল মেটাল। তাহলে এদিকে খেয়াল করবা, কারেন্ট ডেন্সিটি দেওয়া আছে কিন্তু লগ স্কেলে, সবসময় মনে রাখবে এটা লগ স্কেলে থাকে, আর পটেনশিয়াল লগ স্কেলে থাকে, নর্মাল স্কেলে থাকে। তাহলে এটা যদি একটা নর্মাল মেটাল হয়, নর্মাল মেটালের করেশন বিহেভিয়ার আমার এটার মতো, একটা অক্সিডেশন কার্ভ, একটা রিডাকশন কার্ভ। সো অক্সিডেশন কার্ভ তাহলে কি হবে? এইখান থেকে এই পর্যন্ত আসলাম অক্সিডেশন কার্ভ, আর রিডাকশন কার্ভটা এটা রিডাকশন কার্ভ। সো এইভাবে চলছে। যখনই এটা প্যাসিভিটি শো করবে, অ্যাক্টিভ প্যাসিভ ডুয়েল অ্যাটিটিউড শো করবে, তখন এটা এখানে যে আর শেষ হবে না। হ্যাঁ, অ্যানোডিক ডিসসলিউশন যে কার্ভটা, অ্যানোডটা এখানে যে শেষ হবে না, সেখান থেকে দেখো এরকম ঘুরে এসে ইউ টার্ন নিয়ে এরকম আসবে, এসে এইভাবে যে এইরকম আসবে। সো এইটুকু অতিরিক্ত হবে, এখান থেকে এই পর্যন্ত কার্ভটা অতিরিক্ত হবে। কার জন্য? যে মেটালটা অ্যাক্টিভ প্যাসিভ ডুয়েল নেচার শো করে তার জন্য। যে ডুয়েল নেচার শো করে না তার জন্য না, তার জন্য এখানে এসে শেষ হয়ে যাবে। এইটার মিনিংটা কি, কেন এরকম শো করলো? এটার মিনিংটা হচ্ছে যে এই যে ইরিভার্সিবল যে পটেনশিয়ালটা আছে, এই উপরের দিকে পজিটিভ পটেনশিয়াল, দেখো উপরের দিকে পড়ে, এখানে ইরিভার্সিবল পটেনশিয়াল, হাইড্রোজেন বলে 0, উপরের দিকটা হচ্ছে পজিটিভ, এটা আমরা আগে দেখেছি, আর নিচের দিকে হচ্ছে নেগেটিভ। তা ইরিভার্সিবল পটেনশিয়াল থেকে আমরা যদি ইরিভার্সিবল পটেনশিয়াল থাকে, করেশনটা কত হবে? করেশনটা হবে এই ভ্যালুটা। করেশনটাকে আমরা কারেন্ট ডেন্সিটি দিয়ে মেজার করি, এবং 1 মিলি অ্যাম্পিয়ার মাইক্রো অ্যাম্পিয়ার পার সেন্টিমিটার স্কয়ার কারেন্ট ডেন্সিটি ইকুইভ্যালেন্ট টু 1 এমপিওআই আমরা জানি। এখন আমরা পটেনশিয়ালটাকে যদি একটু বাড়াই, এরকম জায়গায় যাই, তাহলে ওই মেটালটার কি হবে? করেশন কি হবে? ওই মেটালটার করেশন হবে আমাদের কি এই বরাবর পটেনশিয়াল যদি আমরা বাড়াই, পজিটিভ ডিরেকশনে যাই, তাহলে দেখি কোথায় মিট করে, মিট করছে এখানে, এখানে মিট করছে। তাহলে তখন কারেন্ট কত হবে? তখন কারেন্টটা এই, তাহলে কি হলো? করেশন বেড়ে গেল। সো আমরা পটেনশিয়াল পজিটিভ ডিরেকশন গেলে কারেন্ট বেড়ে যাবে, আর একটু পজিটিভ ডিরেকশনে যাই, আরো পজিটিভ ডিরেকশনে গেলে আরো কারেন্ট বেড়ে যাচ্ছে, এই জায়গায় কারেন্ট, সো করেশন বেড়ে যাচ্ছে, কারেন্ট বাড়া মানে করেশন বাড়া। এইভাবে সো যত আমি পটেনশিয়াল বাড়াতে বাড়াতে যতক্ষণ না আমি যে ইপিপি বলা হচ্ছে, ইপিপি পটেনশিয়াল পর্যন্ত যাচ্ছি, এটা হচ্ছে ইপিপি, ইপিপি, ততক্ষণ পর্যন্ত কি হবে? পটেনশিয়াল বাড়লে কারেন্ট বাড়বে, কারেন্ট বাড়া মানে হচ্ছে করেশন বাড়া। ইপিপি বলা হয় প্রাইমারি প্যাসিভ পটেনশিয়াল। পিপি সাবস্ক্রিপ্ট পিপি মানে হচ্ছে প্রাইমারি প্যাসিভ, আর এ হচ্ছে পটেনশিয়াল, সো প্রাইমারি প্যাসিভ পটেনশিয়াল। এইটার মিনিংটা হচ্ছে এই পটেনশিয়াল থেকে আরেকটু পজিটিভ ডিরেকশনে যেই তুমি যাবা, সে একটা প্যাসিভ ফিল্ম তৈরি করে। সো এখানে এসে একটা প্যাসিভ ফিল্ম তৈরি করছে। প্যাসিভ ফিল্ম তৈরি করার কারণে এই ইপিপি থেকে আরেকটু উপরে যাও, সে এরকম জায়গায় যাও, তাহলে কার্ভ, অ্যানোডিক কার্ভ, অ্যানোডিক ডিসসলিউশন কার্ভ এখানে যেমন এইটা, এখানে অ্যানোডিক ডিসসলিউশন কার্ভ হচ্ছে এখান থেকে শুরু করে ঘুরে এসে এখান থেকে এখানে যে অ্যানোডিক ডিসসলিউশন কার্ভ শেষ হচ্ছে, এই পর্যন্ত পুরোটা। তা আমি ইপিপি থেকে আরেকটু উপরে গেলাম, আরেকটু উপরে গেলে কি হলো যে তাহলে আমি দেখতে পাচ্ছি ওই অ্যানোডিক ডিসসলিউশন কার্ভকে সে কোথায় মিট করছে? সে মিট করছে হচ্ছে এখানে, এখানে মিট করছে। এখানে মিট করলে তার কারেন্ট কত? কারেন্ট হচ্ছে এই যে 1 থেকে কম। সো কি হলো? করেশন এই জায়গায় ছিল, এই আইসি তে করেশনটা ছিল, এই জায়গায় ছিল করেশনটা, ম্যাক্সিমাম করেশনটা ছিল এখানে।
10⁵ এর 4 এর কাছাকাছি, সেখান থেকে আরেকটু পটেনশিয়াল বাড়লে করশন কমে আসছে, তো 1 এর থেকে নিচে কমে আসছে। কেন কমে আসলো? এই পটেনশিয়ালে যে সে একটা প্যাসিভ ফিল্ম তৈরি করেছে। তো এবং এরপরে আমি আরো পটেনশিয়াল বাড়াচ্ছি, করশন রেট একই, আরো বাড়াচ্ছি একই, আরো বাড়াচ্ছি একই, আরো বাড়াচ্ছি একই, আরো বাড়াচ্ছি একই। এই যে কোন পর্যন্ত? এই পর্যন্ত আমি পটেনশিয়াল বাড়ালাম, কিন্তু করশন রেট থাকলো কত? এই যে আমি ধরলাম এটা 0.9, এই একই থাকলো। এবং এই এই যে কম পরিমাণে একটা করশন থাকলো, এটা হচ্ছে ডিউ টু দা ফর্মেশন অফ প্যাসিভ ফিল্ম। এই জন্য এই জোনটাকে বলা হচ্ছে প্যাসিভ জোন। আর তার আগের জোনটাকে বলা হচ্ছে এই জোনটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ জোন। যে এর নিচ পর্যন্ত হচ্ছে অ্যাক্টিভ জোন, মানে পটেনশিয়াল বাড়ালে করশন বাড়তে থাকে, সে অ্যাক্টিভ জোনে আছে। অর্থাৎ পটেনশিয়াল বাড়ালে করশন বাড়বে। এরপর ইপিপি থেকে উপরে চলে গেল, সে প্যাসিভ জোনে চলে গেল। প্যাসিভ জোন যেই ফর্ম করলো অ্যারাউন্ড 30 অ্যাংস্ট্রম, গতদিন আমরা দেখেছি যে যেই ফর্ম করলো তখন করশন আর চেঞ্জ হবে না, এবং যতক্ষণ না প্যাসিভ ফিল্মটা ভেঙে না যাবে। এরপরে যে এই জায়গায় যে এরপর পটেনশিয়াল বাড়লে কি হবে? আবার করশন বাড়তে থাকে। এটাকে বলা হয় ট্রান্সপ্যাসিভ জোন। মানে এই পটেনশিয়ালের উপরে যে প্যাসিভ ফিল্মটা আবার ভেঙে যায়। যত বাড়তে থাকে, পটেনশিয়াল যত বাড়তে থাকে, তত কি হয়? আবার কারেন্ট বেড়ে যায়। কারেন্ট বেড়ে যাওয়া মানে হচ্ছে করশন বেড়ে যাওয়া। তো এই প্যাসিভ ফিল্মের উপরে লাস্ট যে বাউন্ডারি লাইন, তার উপরে যাওয়াটাকে, ওই জোনটাকে বলা হয় ট্রান্সপ্যাসিভ জোন। আবার পটেনশিয়াল আবার বাড়ানো হলে কি হয়? প্যাসিভ ফিল্মটা ভেঙে যায়। সো 3টা জোন পাচ্ছি আমি। ইপিপি নিচ পর্যন্ত একটা জোন, যেটাকে অ্যাক্টিভ জোন, ইপিপি থেকে এই পর্যন্ত আর একটা জোন, যেটাকে প্যাসিভ জোন, এবং তারপরে হচ্ছে ট্রান্সপ্যাসিভ জোন। হ্যাঁ, কে কি কোশ্চেন করতে যাচ্ছিলে বলো। বুঝতে পারিনি কোশ্চেন। নয়েজ হচ্ছে। আমার ডিভাইসে চার্জ শেষ। হ্যাঁ, তুমি থাকতে পারবো না ক্লাসে আর। আচ্ছা, ঠিক আছে। তোমার রোল নম্বর কত? রোল 5। ঠিক আছে, চার্জ আগে থেকে দিয়ে রাখবা, চার্জ শেষ হবে কেন? আমি বাইরে ক্লাস করি তো, মানে বাসায় নেট পায় না আমার আসলে। রোল 5, ঠিক আছে। এটা তো আমি তোমার অ্যাটেন্ডেন্স দিয়ে দিলাম, কিন্তু তুমি ক্লাসে থাকতে পারছো না, এটা তো তোমারই ক্ষতি হচ্ছে। অল্টারনেট ব্যবস্থা করবা, এই ব্যবস্থা তোমাকেই করতে হবে। হ্যাঁ, আদারওয়াইজ তুমি তো লুজার হয়ে যাবে। আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দেবো রোল 5, ঠিক আছে? ওকে, বোঝা গেছে কার্ডটা? তাহলে যখন যে মেটালটা অ্যাক্টিভ প্যাসিভ বিহেভিয়ার শো করে, সেই মেটালটার অ্যানোডিক ডোজ সলিউশন কার্ভটা এই শুধু একটা স্ট্রেট লাইন দিয়েই হয় না, সেটা আবার ঘুরে এসে এই জায়গায় এসে আবার এইভাবে যায়। এবং এই নেচারটা, এই দেখো, এটা কি একটা এস এর মতো, এরকম না? যদি তুমি এখানটা চিন্তা করো, এই যে ঘুরে এসে এস হয়ে যে আবার এই আসলো, অ্যানোডিক সলিউশনটা হচ্ছে এস এর মতো। এই জন্য বলা হয় যে এই কার্ভটা এস শেপ কার্ভ শো করে। আর নিচেরটা তো ক্যাথোডিক রিডাকশন কার্ভ, এটা তো ক্যাথোডিক রিডাকশন কার্ভ। তো এখানে ইপিপিটাকে বলা হয় প্রাইমারি প্যাসিভ পটেনশিয়াল। আর ওই যে কারেন্টে ম্যাক্সিমাম যে করশনটা হয়, যে কারেন্টে, এটাকে আইসি বলা হয়। আইসিটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যানোডিক কারেন্ট ডেন্সিটি ফর প্যাসিভিটি। মানে আইসি থেকে ম্যাক্সিমাম সে কারেন্ট, তারপরে সে প্যাসিভ ফিল্ম তৈরি করে। এখানে ওই যে নোজটা, এই নোজটা ইম্পর্টেন্ট জিনিস। এই নোজটাকে হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। এই নোজটাকে দুইটা ভ্যালু দিয়ে ইন্ডিকেট করা হয়, একটা ইপিপি যেটা পটেনশিয়াল ভ্যালু, আর একটা আইসি যেটা কারেন্ট। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এর ইম্পর্টেন্সটা আমরা একটু পরে বুঝবো। যাই হোক, আমরা 3টা জোনে ভাগ করলাম। একটা হচ্ছে অ্যাক্টিভ জোন, একটা হচ্ছে প্যাসিভ জোন, আর একটা ট্রান্সপ্যাসিভ জোন, ডিপেন্ডিং অন দ্য পটেনশিয়াল। তাহলে আমরা এবার আগের এতে ফেরত যাই। ইনিশিয়ালি কি বলা হচ্ছে? ইনিশিয়ালি ইলেকট্রোড পটেনশিয়াল ইজ পজিটিভ। কার্ভটা ছিল কেমন? এই তারপরে এখান থেকে ঘুরে আসলো, ঘুরে এসে এই জায়গায় চলে আসলো, তারপর এই
তারপর এই। সো এখানে কি বলছে, ইনিশিয়ালি ইলেকট্রোড পটেনশিয়াল ইজ পজিটিভ, মানে ইলেকট্রোড এইটা তো হচ্ছে, এটা কি, এটা আছে। সো দিস ইজ দ্য রিভার্সিবল। সো দিস ইজ ইরিভার্সিবল। ইরিভার্সিবল থেকে আমি পজিটিভ ডিরেকশনে যত যাব, প্রথম দিকে ডিসসলিউশন রেট ইনক্রিজেস, ডিসসলিউশন রেট ইনক্রিজেস কোন পর্যন্ত, এই পর্যন্ত। আমি ইরিভার্সিবল থেকে এই পটেনশিয়াল ইপিপি পটেনশিয়াল পর্যন্ত কথাটা বলা হয়েছে। ইপিপি এই প্রথম লাইনে বলা হয়েছে ফ্রম ইরিভার্সিবল টু ইপিপি পর্যন্ত কথা বলা হয়েছে। ইরিভার্সিবল টু ইপিপি পর্যন্ত আমি পটেনশিয়াল যত বাড়াবো পজিটিভ ডিরেকশনে, ডিসসলিউশন রেট ইনক্রিজেস। হ্যাঁ, ইনক্রিজেস ইনক্রিজেস ইনক্রিজেস, ম্যাক্সিমাম হবে ইপিপি থেকে। তারপরে কি হবে, এইবারে ইপিপি থেকে আরো উপরে যাব, ফ্রম ইপিপি টু ফার্দার ইমপ্রুভ, ইপিপি থেকে ফার্দার পজিটিভ ডিরেকশন। তাহলে কি, at more positive potential CPP এর পরে dissolution rate decreases to a very small value। কোথায়, এই জায়গায় হচ্ছে স্মল ভ্যালু। তার মানে প্যাসিভ তৈরি করলেও কর্ষণ হয়। এইটার আই ভ্যালু 0 না, একটু আছে, 0.9 এর মতো আমি ফিগারে দেখেছি। সো ভেরি স্মল ভ্যালু and remain constant over a considerable potential region। একটা কনসিডারেবল পটেনশিয়াল রিজিয়ন পর্যন্ত সেই ভ্যালুটা কনস্ট্যান্ট থাকে, কারণ প্যাসিভ থেকে যায়, ওইটাকে বলা হচ্ছে প্যাসিভ রিজিয়ন। আর তার আগের ওইটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ রিজিয়ন। এরপরে প্যাসিভ রিজিয়ন যে শেষ হয়ে গেল, এবার আরো উপরে যাচ্ছি, অ্যাট ভেরি মানে ওভার প্যাসিভ রিজিয়ন এরপরে আরো যাচ্ছি, বাড়ানো হচ্ছে, আরো বাড়ানো হচ্ছে। And very positive potential dissolution rate again increases, আবার বাড়তে থাকে উইথ ইনক্রিজিং পটেনশিয়াল। এটাকে বলা হয় ট্রান্সপ্যাসিভ রিজিয়ন। ট্রান্সপ্যাসিভ রিজিয়নটা হয় কি, আর অনেক বেশি পটেনশিয়াল দেওয়া হয় বলে ওইটাই একটা ড্রাইভিং ফোর্স। যেমন আগের দিনে আমরা দেখেছিলাম যে এই জায়গাতে কি হয়, যে প্যাসিভ রিংটা ছিল ভাইব্রেশনের মাধ্যমে কি হচ্ছে, এটা ভেঙে যাচ্ছে। এই পটেনশিয়ালটা এত বেশি, দ্যাট ইজ দ্য ড্রাইভিং ফোর্স। সেই জন্য তোমার এটা ভেঙে যায়, ভেঙে গেলে আবার বাড়তে থাকে, কারেন্ট বৃদ্ধির সাথে সাথে আবার। সো এই তিনটা রিজিয়ন শো করে যে মেটালগুলো তোমার অ্যাক্টিভ প্যাসিভ বিহেভিয়ার শো করে। সেই সমস্ত মেটালগুলোর ভিতরে তিনটা জোন থাকে, একটা অ্যাক্টিভ জোন, একটা প্যাসিভ জোন, আর একটা হচ্ছে ট্রান্সপ্যাসিভ জোন। প্যাসিভ জোনের করেশন খুব অল্প পরিমাণে হয়, এই যে খুব অল্প পরিমাণে। এই কাপটা যদি এমন হতো যে এই একেবারে এই পর্যন্ত চলে যেত, তাহলে সে বলা হতো যে কোনো করেশন হয় না, কারেন্ট ইজ 0। কিন্তু সে সামান্য পরিমাণে করেশন হয়। এখানে নোসটা ইপিপি আর আইসি দুটোর মিনিংটা কি এখানে দেওয়া আছে। এই নোসটা একটু মনে রাখতে হবে, নোসটার একটা ইম্পর্টেন্স আছে, সেটা আমরা পরে বুঝবো। হ্যাঁ, ইপিপির উপরে যে কি হয়ে যাচ্ছে, করেশন কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে, decreasing dissolution rate মানে corrosion rate just above EPP is the result of passive film formation। passive film form হচ্ছে সেই জন্য, আগে স্লাইডে আমি বলেছি সেই কথাটা আবার বলছি। আর উপরে যে কি আছে, starting of transpassive region is due to the destruction of passive film। transpassive region এখান থেকে শুরু হলো, কেন, passive filmটা ভেঙে যাচ্ছে, destruction of passive film। কে ভেঙে দিচ্ছে, শেক করছি না আমরা, কি এত হাই ভোল্টেজ দেওয়া আছে, ওই হাই ভোল্টেজই তাকে শেক করাচ্ছে, শেকের কাজ করাচ্ছে, সেজন্য ভেঙে যাচ্ছে। এবং কি হয় যে টিপিক্যাল এস শেপ ডিসসলিউশন কার্ভ শো করে। দেখো ডিসসলিউশন কার্ভ মানে হচ্ছে অ্যানোডিক কার্ভ, যেটা সেই অ্যানোডিক কার্ভের নেচারটা হচ্ছে কোন পর্যন্ত, সে এখান থেকে শুরু করে এইভাবে আসছে, এইভাবে যাচ্ছে, এইভাবে এসে এখানে এসে শেষ হচ্ছে। এটা একটা এস শেপ, সেই জন্য বলা হয় টিপিক্যাল এস শেপ ডিসসলিউশন কার্ভ শেষ করে। আর যদি নর্মাল মেটাল হয়, সে তো অ্যানোডিক ডিসসলিউশন কার্ভটা এতটুকু, একটা স্ট্রেট লাইন শো করে। ক্যাথোডিক রিডাকশন কার্ভটা এতটুকু, এটা আমি বললাম না। অ্যানোডিক ডিসসলিউশন কার্ভ স্ট্রেট লাইন, আর অ্যাক্টিভ প্যাসিভ বলে সে এস শেপ কার্ভ শো করছে।
সো আমরা এখন আস্তে আস্তে অ্যানোডিক ডিসসলিউশন কার্ভে চলে যাব। দেখো তিনটা অ্যানোডিক ডিসসলিউশন কার্ভ শো করা হচ্ছে। এর ক্যাথোডিক রিডাকশন আর ড্র করা হয়নি। এটা ক্যাথোডিক রিডাকশন এরকম ছিল, এটার এরকম ছিল, এটার এরকম ছিল, আর ড্র করা হয়নি, কারণ আমরা এখন শুধু অ্যানোডিক ডিসসলিউশন নেচারটা দেখবো, এস শেপের নেচারটা দেখবো। এখানে কি করা হয়েছে, এমন একটা মেটাল নেওয়া হয়েছে যে অ্যাক্টিভ প্যাসিভ মেটাল, আইদার আয়রন অর ক্রোমিয়াম অর নিকেল অর টিটেনিয়াম, এই চারটার ভিতরে। এই এর অ্যানোডিক ডিসসলিউশন কার্ভটা তিনটা টেম্পারেচার ড্র করা হচ্ছে, একটা T1, একটা T2, একটা T3। T3 T2 থেকে বেশি, T2 T1 থেকে বেশি। তাহলে কি হয়, তাহলে কার্ভটা এইভাবে ঘুরতে যাবে। এই দেখো, এই ভিতরের কার্ভটা হচ্ছে T3 কার্ভের জন্য, দিস ইজ ফর T3। এই কাপটা হচ্ছে ফর T1 টেম্পারেচার, লো টেম্পারেচারের জন্য, আর মাঝখানেরটা T2 এর জন্য। তাহলে T3 এর জন্য তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো, সো IC1, সো 1 কম টেম্পারেচারের জন্য IC ভ্যালুটা হচ্ছে এই জায়গা, নসে এই জায়গা। মাঝখানে টেম্পারেচার আরেকটু বাড়ালে IC ভ্যালুটা হচ্ছে এই জায়গা, টেম্পারেচার আরেকটু বাড়ালে IC ভ্যালুটা হচ্ছে এই জায়গা, এবং এটা হচ্ছে লগ স্কেল। সো ICর যে ইনক্রিমেন্টটা হচ্ছে, বৃদ্ধিটা হচ্ছে, এটা অনেক বড়, কারণ লগ স্কেল অনেক বড়। সো টেম্পারেচার বাড়ালে কোনো অ্যাক্টিভ প্যাসিভ মেটালের নোজটা এমন ভাবে চেঞ্জ হয়ে যায় যে তার আইসি ভ্যালুটা একটা কি হয়, ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়, ইনক্রিজ হয়ে যায়, সিগনিফিকেন্ট ইনক্রিজ আইসি। টিটা শুধু দেখো, এইটা পরে বলি, শুধু টি মানে টেম্পারেচার বাড়ালে টি টেন টু সিগনিফিকেন্ট ইনক্রিজ আইসি, টি যত বাড়ানো হচ্ছে আইসি। হোয়াট অ্যাবাউট ইপিপি? নোজে তো দুইটা ভ্যালু থাকে, একটা আইসি ভ্যালু আর ইপিপি। ইপিপি দেখো খুব একটা বাড়ে, ইপিপি 1 এর জন্য ইপিপি এই জায়গায়, 2 এর জন্য ইপিপি কোন জায়গায়, 2 এর জন্য ইপিপি এই জায়গায়, এবং এটা নর্মাল, এটা নর্মাল, নট লগারিদমিক। T3 এর জন্য কোন জায়গায়, এই জায়গায়। সো নর্মাল স্কেলে এতটুকু ইনক্রিমেন্ট হচ্ছে, সো ইপিপি খুব একটা বাড়ে না। আর কি হচ্ছে, আর হচ্ছে যে প্যাসিভ যে কারেন্ট, এটাকে বলা হচ্ছে প্যাসিভ ডিসসলিউশন রেট। প্যাসিভ ফিল্ম যখন ডেভেলপ হয় তখন তার করেশন রেট কত হয়। যখন T1 টেম্পারেচার ছিল তখন তার প্যাসিভ ফিল্মের জন্য করেশন রেটটা ছিল এই যে এই PDR, কি বলা হচ্ছে, প্যাসিভ ডিসসলিউশন রেট, বাট 1 সাবস্ক্রিপ্ট মানে T1 টেম্পারেচার। এটা T2 টেম্পারেচারে প্যাসিভ ডিসসলিউশন রেট একটু বেড়ে গেছে, T3 টেম্পারেচারে কি প্যাসিভ ডিসসলিউশন রেট আরেকটু বেড়ে গেছে। সো আমরা তিনটা জিনিস দেখলাম উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার, একটা হচ্ছে আইসি ভ্যালু, একটা হচ্ছে ইপিপি ভ্যালু, আর একটা হচ্ছে প্যাসিভ ডিসসলিউশন রেট। সিগনিফিকেন্ট চেঞ্জটা আমরা দেখতে পাচ্ছি আইসি ভ্যালুর ক্ষেত্রে, আর লিটল ইফেক্ট দেখতে পাচ্ছি, দিস হ্যাভ লিটল ইফেক্ট অন ইপিপি এন্ড প্যাসিভ ডিসসলিউশন রেট, এই দুটোর উপরে লিটল ইফেক্ট দেখাচ্ছি। সো এটা হচ্ছে টেম্পারেচারের কারণে। যদি টেম্পারেচার না বাড়িয়ে আমরা যদি অ্যাসিডের কনসেন্ট্রেশন বাড়াই, অ্যাসিডের কনসেন্ট্রেশন বাড়ানো মানে হাইড্রোজেনের কনসেন্ট্রেশন বাড়ানো, তাহলেও এরকম হয়। সো T3 মানে হচ্ছে H+3, T2 মানে হচ্ছে H+2, আর T1 মানে হচ্ছে H+1। এখানে H+3 is greater than H+2 is greater than H+1। তার মানে টেম্পারেচার না বাড়িয়ে আমি যদি অ্যাসিডের কনসেন্ট্রেশনও বাড়াই তাহলেও ওই একই নিচে আমরা দেখতে পাবো। So similar effect is noticed upon increasing chloride addition in SS and other ferrous alloys। অন্যান্য SS মানে আয়রন আছে সেখানে, এবং অন্যান্য ফেরাস অ্যালয়েও আমরা একই ধরনের ইফেক্ট দেখতে পাবো। সো সেই জন্য বলা হয়েছে হাইড্রোজেন কনসেন্ট্রেশন। সো একটা অ্যাক্টিভ প্যাসিভ মেটালের টেম্পারেচারের ইফেক্ট আর অ্যাসিড কনসেন্ট্রেশনের ইফেক্ট আমরা দেখলাম, যে আমরা টেম্পারেচার বাড়াই, অ্যাসিড কনসেন্ট্রেশন যাই বাড়াই না কেন, আইসি ভ্যালুটা অনেক সিগনিফিকেন্টলি বেড়ে যায়, কিন্তু অ্যাসিড কনসেন্ট্রেশন বাড়ালে ইপিপি এবং প্যাসিভ ডিসসলিউশন রেটের ইফেক্টটা খুব অল্প পরিমাণ থাকে। নেক্সট, তিনটা পসিবল কেস হয় অ্যাক্টিভ প্যাসিভ মেটালের জন্য।
পসিবল কেস কি কি হতে পারে। আমরা আবার সেই নর্মাল মেটালের কার্ভে চলে আসি। আমরা বলেছিলাম একটা কার্ভ দেখেছিলাম মিক্সড পটেনশিয়াল যে থিওরি, দুটো হাইপোথিসিস, ওইটা বোঝানোর সময় আমরা কি বলেছিলাম যে একটা বিকারির ভিতরে আমি জিঙ্ক রেখে দিচ্ছি, আমরা কি দেখবো জিঙ্কটা ডিসলিউশন হচ্ছে আর কি হচ্ছে জিঙ্কের গা দিয়ে হাইড্রোজেন ইভোলিউশন হচ্ছে। তার জন্য আমরা করেছিলাম কি এইটা হচ্ছে হাইড্রোজেনের কার্ভ আর এইটা হচ্ছে জিঙ্কের কার্ভ। সো এইটা হচ্ছে জিঙ্কের অক্সিডেশন, জিঙ্ক থেকে জিঙ্ক আয়ন, আর এইটা হচ্ছে হাইড্রোজেনের রিডাকশন, হাইড্রোজেন যোগ 2 ইলেকট্রন সমান হাইড্রোজেন। এই তাহলে আমরা আলটিমেটলি কোথায় আছি? আমরা আলটিমেটলি এই পয়েন্টে আছি। সো একটা করেকশন বিহেভিয়ারের জন্য তাহলে আমার কি লিখতে হবে, এবং যদি সেটা অ্যাসিড সলিউশন হয় তাহলে অ্যাসিড সলিউশন হওয়া মানে হচ্ছে হাইড্রোজেন আয়ন আছে। সো এই কার্ভটা আমার কোনো কাজে লাগছে? এই কার্ভটা কোনো কাজে লাগছে? অ্যান্সার এনিবডি? না স্যার। আগের দিনে পড়েছিলাম মানে হাইড্রোজেনের অক্সিডেশন কার্ভ আমার আসছে না, ওদিন রাখতে হয় বোঝানোর জন্য, আমরা ইনিশিয়াল স্টেজে ছিলাম তাই রেখে দিয়েছিলাম। সো কোন কার্ভটা কাজে লাগে, আমি কোন অবস্থানে আছি রেজাল্ট্যান্ট, তাহলে হাইড্রোজেন রিডাকশন কার্ভটা কাজে লাগে। আর কি কাজে লাগে? যদি সেটা নর্মাল মেটাল হয় তাহলে নর্মাল মেটালে অক্সিডেশন কার্ভটা কাজে লাগে। সো এই দুটো কাজে লাগে, এইটা আর এইটা। সো এই কার্ভটা কোনো কাজে লাগে না, এই কার্ভটা কোনো কাজে লাগে। তার মানে স্যার নর্মাল মেটালের জন্য যা হবে অ্যাক্টিভ প্যাসিভ মেটালের জন্য তাই হবে। সো অ্যাক্টিভ প্যাসিভ মেটালের জন্য তাহলে আমাকে কি রাখতে হবে? যদি সেটা অ্যাসিড সলিউশনে কোন অ্যাক্টিভ প্যাসিভ মেটাল ইমার্জড অবস্থায় থাকে তাহলে সে হাইড্রোজেনের রিডাকশন কার্ভটা রাখতে হবে। আর কি রাখতে হবে? ওই অ্যাক্টিভ প্যাসিভ মেটালের অক্সিডেশন ডিসলিউশন কার্ভ। কিন্তু সেই ক্ষেত্রে অ্যাক্টিভ প্যাসিভ মেটালের অক্সিডেশন ডিসলিউশন কার্ভটা একটা স্ট্রেট লাইন না, সেটা একটা এস কার্ভ। সেরকমই করা হয়েছে। দেখো একটা অ্যাক্টিভ প্যাসিভ মেটালের অ্যানোডিক ডিসলিউশন কার্ভ হচ্ছে এইটা, ডিসলিউশন কার্ভ। ডিসলিউশন কার্ভ এইটা, এখানে এসে শেষ। এর এদিকে রিডাকশন ছিল, এই যে বাদ দিয়ে দিচ্ছি, সো এটাও বাদ। আর কি দরকার? যেটি অ্যাসিড সলিউশন, হাইড্রোজেনের রিডাকশন কার্ভ দরকার। হাইড্রোজেন রিডাকশন কার্ভ ধরো এই যে ওয়ান একটা হাইড্রোজেন রিডাকশন কার্ভ। সো হাইড্রোজেনের অক্সিডেশন কার্ভ ছিল এখানে একটা, এখানে একটা, এখানে এখানে একটা, এগুলো সব বাদ দিয়ে দিচ্ছে, এগুলো দরকার নেই, বাদ দিয়ে দেওয়া আছে। যেটুকু দরকার সেটুকু আমরা আছি। সো হাইড্রোজেনের কি হচ্ছে রিডাকশন কার্ভ, একটা 1 একটা সিচুয়েশন, 2 একটা সিচুয়েশন, 3 একটা সিচুয়েশন। এই সিচুয়েশন গুলো হচ্ছে তোমার কেন, এবং এটা হচ্ছে কি, এই যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি হাইড্রোজেনের এক্সচেঞ্জ কারেন্ট ডেন্সিটি। সো 1 সিচুয়েশনে হাইড্রোজেনের এক্সচেঞ্জ কারেন্ট ডেন্সিটি, 2 সিচুয়েশনে হাইড্রোজেনের এক্সচেঞ্জ কারেন্ট ডেন্সিটি, 3 সিচুয়েশনে হাইড্রোজেনের এক্সচেঞ্জ কারেন্ট ডেন্সিটি। হ্যাঁ, আর এইটা কি মেটালের এক্সচেঞ্জ কারেন্ট ডেন্সিটি। সো এটা এক্সচেঞ্জ কারেন্ট ডেন্সিটি অফ মেটাল। হ্যাঁ, এই যে মেটালের রিভার্সিবল পটেনশিয়াল, এটা হচ্ছে হাইড্রোজেনের রিভার্সিবল পটেনশিয়াল। এখন এই তিনটা সিচুয়েশন কেন হলো? তিনটা সিচুয়েশন হলো একটু আগে আমরা জানলাম কি যে একই মেটাল ভিন্ন 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 ইয়েতে থাকলে, হাইড্রোজেন কনসেন্ট্রেশনে থাকলে তার কি হয়ে যায়? নস শিফট করে যায় না? দেখো নস শিফট করে যাচ্ছে না? ভিন্ন ভিন্ন টেম্পারেচারে থাকলেও নস শিফট করে যাচ্ছে, আবার ভিন্ন ভিন্ন অ্যাসিড কনসেন্ট্রেশনে থাকলেও নস শিফট করে যাচ্ছে, নস শিফট করে যাচ্ছে। ঠিক তেমনি এই যে এখানে ওই নস শিফট করে যাচ্ছে। নস শিফট করে যাওয়ার কারণে হচ্ছে কি, একটা হাইড্রোজেন কনসেন্ট্রেশনের লাইনটা এখান দিয়ে যাচ্ছে, আর একটা হাইড্রোজেনের কনসেন্ট্রেশন লাইনটা, হাইড্রোজেনের রিডাকশন লাইনটা এখান দিয়ে যাচ্ছে, আর একটা হাইড্রোজেন লাইনটা এখান দিয়ে যাচ্ছে, এখান দিয়ে যাচ্ছে, বিভিন্ন কারণে। এটা একটা হতে পারে, অথবা যে আমি তিন ধরনের তিনটা মেটাল দিলাম। একটা মেটালের জন্য হাইড্রোজেনের রিডাকশন কার্ভটা এখান দিয়ে যাচ্ছে, ওই এস কার্ভের এখান দিয়ে যায়। আরেকটা মেটালের জন্য হাইড্রোজেনের রিডাকশন কার্ভটা এস কার্ভের এই জায়গা দিয়ে যায়, এইভাবে যায়।
আর একটা মেটালের জন্য হাইড্রোজেনের রিডাকশন কার্ভটা ওই মেটালের এই অবস্থান দিয়ে যায়, ভিন্ন ভিন্ন অবস্থান। এই তিনটা কেস হতে পারে, তিনটা ভিন্ন অবস্থান। Three possible cases occur when an active passive metal is exposed to an acid solution. Depending on the acid concentration হতে পারে, অথবা অ্যাসিড কনসেন্ট্রেশন তিনটে ভিন্ন ভিন্ন মেটাল, একটা আয়রন, একটা নিকেল, একটা ক্রোমিয়াম, তিনটে ভিন্ন ভিন্ন। Figure shows single reduction processes hydrogen evolution with three different I0. Three different I0 দেখা যাচ্ছে। তিনটা হাইড্রোজেন রিডাকশন কার্ভ, থ্রি ডিফারেন্ট I0। তো এখন এই তিনটা কার্ভের কোথায় কি ঘটছে আমরা এক্সপ্লেন করব। সবসময় মনে রাখবা এটা লগ আই স্কেল, এটা কারেন্ট ডেন্সিটি লগ আই স্কেল, আর এটা হচ্ছে নর্মাল স্কেল। উপরের দিকে পজিটিভ, নিচের দিকে নেগেটিভ। আমরা দেখি কার্ভটা, ফিগারটা ছোট করে আনা হলো বোঝানোর জন্য। কেস 1, সো 1 কেস আমরা 1 কেস, কেস 1 কেসটা কি করছে, হাইড্রোজেন রিডাকশন কার্ভ, ওই যে ওখানে যেমন আমরা দেখেছিলাম নরমাল মেটালের ক্ষেত্রে কোথায় আছি আমরা, এইটা হচ্ছে মেটালের অক্সিডেশন কার্ভ, এটা হচ্ছে হাইড্রোজেনের রিডাকশন কার্ভ, আমরা এই জায়গাটায় মিট করছি। সো রেজাল্ট্যান্ট হচ্ছে এইটা আই, আর এটাকে বলা হচ্ছে ইকরেশন, আর এটা হচ্ছে আই করেশন। করেশনের অবস্থানটা হচ্ছে এই জায়গা। তাহলে এখানেও আমরা দেখবো অ্যানোডিক ডিসোলিউশন কার্ভ, এটা 1 সিচুয়েশনের জন্য অ্যানোডিক ডিসোলিউশন কার্ভ হচ্ছে এস কার্ভ, আর 1 সিচুয়েশনের জন্য হাইড্রোজেন রিডাকশন কার্ভ হচ্ছে 1। মিটিং পয়েন্ট কোথায়, এ। সো করেশন রেট কোথায়, অ্যাক্টিভ রিজনে, করেশন রেটটা অ্যাক্টিভ রিজন। সো একটা মাত্র ইন্টারসেকশন পয়েন্ট এস কার্ভের সাথে, তার মানে অ্যানোডিক ডিসোলিউশন কার্ভের সাথে হাইড্রোজেন রিডাকশন কার্ভের একটা ইন্টারসেকশন পয়েন্ট, এবং সেটা অ্যাক্টিভ রিজন। অনলি one stable intersection point A, এই যে A আছে এখানে, এটা অ্যাক্টিভ রিজন, and a high corrosion rate is observed. অ্যাক্টিভ রিজনে থাকা মানে corrosion rate বেশি হয়। এটা হচ্ছে এর এক্সাম্পলটা কি, যে টিটেনিয়াম ইন HCl অথবা H2SO4 সলিউশনে দিলে এই অবস্থাটা হয়, সে অ্যাক্টিভ রিজনে থাকে। টিটেনিয়াম corrodes rapidly and cannot precipitate, এবং প্যাসিভেট হতে পারে না। এই হচ্ছে এক্সাম্পল। সেকেন্ড আমরা কেস 2 তে যাই। কেস 2 আমরা তিনটা ইন্টারসেকশন পয়েন্ট পাচ্ছি, তিনটা ইন্টারসেকশন, একটা বি, একটা সি, একটা ডি। আমার দেখতে হবে সবসময় মেটালের অক্সিডেশন কার্ভ আর হাইড্রোজেনের রিডাকশন কার্ভ, এই দুটো কোথায় ইন্টারসেক্ট করছে। এই দুটো ইন্টারসেক্ট করছে তিনটা জায়গায়, বি, সি আর ডি। ডিটা হচ্ছে কি প্যাসিভ রিজিয়ন আছে, ভেরি লো করেশন রেট, আর বিটা হচ্ছে কি অ্যাক্টিভ রিজিয়ন আছে, ভেরি হাই করেশন রেট। সিটা কি, সিটা একটু পরে বলি। সো 3 পসিবল ইন্টারসেকশন পয়েন্টস, তিনটা ইন্টারসেকশন পয়েন্ট আছে। সিটা হচ্ছে একটা আনস্টেবল, ভেরি আনস্টেবল, ইন এ সেন্স যে সি পয়েন্টে কোনো সময় সে দাঁড়ায় না, জাস্ট টাচ করে চলে যায়, নট এ সিঙ্গেল মোমেন্ট, সেখানে সে থাকে। কি হয়, বি আর ডি হচ্ছে স্টেবল, এই দুটো স্টেবল। বি ইন অ্যাক্টিভ রিজিয়ন, বি হচ্ছে অ্যাক্টিভ রিজিয়ন আছে, এই করেশন রেট খুব হাই, এটা স্টেবল, হাই করেশন রেট। আর ডি হচ্ছে প্যাসিভ রিজিয়ন, লো করেশন রেট, মানে যার থেকে কম করেশন হওয়ার সম্ভব না, সেটা হচ্ছে প্যাসিভ রিজিয়ন। সো ডি হচ্ছে করেশন রেট, এই করেশন রেট হচ্ছে এই জায়গায়। এর এক্সাম্পলটা কি, এক্সাম্পল আমরা আগের যেটা পড়েছিলাম কি, ওই যে এ, বি আর সি, গত ক্লাসে এ, বি আর সি। হ্যাঁ, বিটা কি ছিল, বিটা ছিল হচ্ছে 1:1, তাই না, এই প্যাসিভ ফিল্ম। আর সিটা কি ছিল, সেটাও 1:1। এটা হচ্ছে ভেঙে গেছিল। এই যে আমরা কি করলাম এখানে, এটা প্যাসিভ রিজিয়নে ছিল, তারপর আমরা শেক করলাম, শেক করলে সে যে এখানে আসলো, এখানে আসার পথটা কি, এইটা হচ্ছে সেই এই কার্ভ অনুযায়ী ডি পয়েন্ট, আর এইটা হচ্ছে এই কার্ভ অনুযায়ী বি পয়েন্ট। করার সময় কি হলো, সে ডি থেকে বিতে আসলো, ডি থেকে বি একেবারে মানে জাদুর মতো ডি থেকে বিতে আসেনি, সে একটা পাথ দিয়ে এসেছে, সেই পাথটা হচ্ছে এই পাথ। সে এই পথ দিয়ে আসার সময় সিকে টাচ করে এসেছে, তাই বোঝানো হচ্ছে, বলা হচ্ছে যে সি দিয়ে গেছে।
কিন্তু সেতে সে এক মুহূর্তের জন্য দাঁড়ায়নি, 1 ন্যানো সেকেন্ডের জন্য সে দাঁড়ায়নি, জাস্ট পাস করে আসতে যদি কয়েক ন্যানো সেকেন্ড লাগে সেটা। সো স্টেবল পয়েন্ট হচ্ছে একটা ডি আর একটা হচ্ছে বি। সো ডি হচ্ছে স্টেবল পয়েন্ট, যেখানে যদি আমরা না নাড়াই তাহলে ডিতে থাকবে এবং করেকশন রেট এই যে প্যাসিভ খুব কম, যেটাকে বলা হচ্ছিল ওখানে বলা হচ্ছিল ওয়াক। আর এইবার যদি শেক করি তাহলে জাদুর মতো এখান থেকে দেখতে পেলাম না ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, আর এখানে দেখতে পেলাম অ্যাপিয়ার হলো না, সে একটা পাত দিয়ে আসবে, পাত দিয়ে আসার সময় সিকে টাচ করে দিয়ে আসলো, এবং এখানে করেকশন রেট কি 10⁵। সো সি হচ্ছে ভেরি আনস্টেবল, সি ইজ আনস্টেবল। বি এন্ড ডি আর স্টেবল, বি ইন অ্যাক্টিভ রিজন হাই করেকশন রেট, ডি ইন প্যাসিভ রিজন লো করেকশন রেট। এক্সাম্পল এই লাল কালিটা এটা দিয়ে বুঝেছি যে এটা আমরা পড়ে এসেছি। আয়রন ইন ডাইলুটেড নাইট্রিক অ্যাসিড, ডাইলুটেড নাইট্রিক অ্যাসিড ওই যে আমরা 1:1 কে ডাইলুটেড করেছিলাম, কনসেন্ট্রেটেড ছিল 70%, যেটা ফিগার এতে বলা হয়েছিল, আর এটাকে বলা হচ্ছে ডাইলুটেড। আর টিপিক্যাল এক্সাম্পল বা অন্য আরেকটা টিপিক্যাল এক্সাম্পল দেওয়া হচ্ছে ক্রোমিন সালফিউরিক অ্যাসিড। বোথ অ্যাক্টিভ এন্ড প্যাসিভ এস্টার্স আর স্টেবল, দুটোই স্টেবল, বি এবং ডি দুটোই স্টেবল। শেক না করলে ডি করেকশন রেট 1, শেক করলে বি করেকশন রেট 10⁵। এবং আনইউজুয়াল ট্রানজিশন ঘটে অফ আয়রন ইন ডাইলুট নাইট্রিক অ্যাসিড, যেটা আমরা আগে এই যে লাল কালি দিয়ে দেখেছি। আপন স্ক্র্যাচিং, স্ক্র্যাচ করার কারণে কি হয়, ডিউ টু দ্য প্যাসিভ টু অ্যাক্টিভ রিজন, ডি থেকে বি তে সে চলে আসে, সি হয়ে আসে, সি তে সে দাঁড়ায় না। সো সি কোনো করেকশন ইন্ডিকেট করার মতো কোনো পয়েন্ট না, সি তে কিছু কোনো সময় থাকে না। সো কেস 2 তে আমরা দেখলাম 3টা পয়েন্ট, যার দুটো স্টেবল পয়েন্ট, একটা বি এবং একটা ডি। সে ডিতে থাকবে যদি আমরা আনডিস্টার্ব রাখি, সে বিতে চলে আসবে যদি আমরা ডিস্টার্ব করি, এবং করেকশন রেটের ভিতরে একটা বিশাল পার্থক্য আছে। আর কেস 3, কেস 1 এর মতো। কেস 1 এ যেমন একটা মাত্র ইন্টারসেকশন পয়েন্ট ছিল, বাট করেকশন রেট ইজ হাই। কেস 3 এরকম একটা মাত্র ইন্টারসেকশন পয়েন্ট, বাট করেকশন ইজ the minimum possible correction. Only one intersection point E, metal alloy will spontaneously, সে নিজের মতো করে, এবং এটা কোনো স্ট্রেস অবস্থা না, স্পন্টেনিয়াসলি সে প্যাসিভেট হয়ে যাবে, and remain passive, খুব স্টেবল অবস্থা প্যাসিভ থাকবে। Always shows very low correction rate. প্যাসিভ ফিল্ড মানে হচ্ছে করেকশন জিরো না, করেকশন রেট জিরো হতে গেলে এটাকে এইভাবে আসতে হতো, এইভাবে আসতে হতো, তাহলে জিরো হতো, তা না, আছে একটা করেকশন আছে। এসএস ইন অ্যাসিড সলিউশন, আর আমি লাল কালি দিয়ে বলেছি কারণ এটা আমরা আগের দিন দেখেছিলাম, ওই ফিগার এতে দেখেছিলাম, আয়রন ইন কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড। এই তিনটা, সো এই তিনটা ভিন্ন ভিন্ন কেস হতে পারে। এখন এই তিনটা যদি আমরা কম্পারিজন দেখি, তোমাদের কাছে এখন আমার কোশ্চেন হবে, হুইচ সিস্টেম বা হুইচ কেস ইজ মোস্ট ডিজায়ারেবল, 1, 2 or 3? সবাই একমত? সবাই একমত, কারণ আমরা জানছি যে মানে 3 তে যে করেকশন হয় এর থেকে মিনিমাম করেকশন আর কোনো সময় পাওয়া সম্ভব না, এই কার্ভ অনুযায়ী পাওয়া সম্ভব, এর থেকে করেকশন কম পাওয়া সম্ভব, এবং সেটাই আমরা 3 তে পাচ্ছি। ফ্রম ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ, কেস 3 ইজ দ্য মোস্ট ডিজায়ারেবল, এটা, এবং এটা হচ্ছে একেবারে কি স্পন্টেনিয়াস প্যাসিভেশন। কেস 2 and কেস 1 আর নট ডিজায়ারেবল, দুটো ডিজায়ারেবল না, কিন্তু ঠিক আছে এটা আমার ফার্স্ট ডিজায়ারেবল। এখন বাকি দুইটার ভিতর যদি আমি কম্পারিজন করি, হুইচ ওয়ান ইজ দ্য লিস্ট ডিজায়ারেবল, 2 or 1? Case 2 least desirable. কেস 2 লিস্ট ডিজায়ারেবল। কে आंसर দিলে? Roll 32. রোল 32। আচ্ছা, অন্য কেউ? ও বললো কেস 2 হবে স্যার, কেস 2 হবে স্যার, কেস 2 হওয়ার কথা। সবাই কেস 2, কেস 1 কেউ বলে না। কেস 2 হচ্ছে লিস্ট ডিজায়ারেবল, তাই তো? জি স্যার। এইবারে ব্যাখ্যা দাও, রোল 32 বলো আগে, কেস 2 কেন লিস্ট স্যার ডিজায়ারেবল? এখানে তো একটা আনএক্সপেক্টেড ট্রানজিশন হলো না, প্যাসিভ টু অ্যাক্টিভ। অন্য কেউ आंसर দাও। জি স্যার, এইটাই স্যার, সাডেন একটা তার মানে চেঞ্জ হয় আর কি, তারপরে এখানে স্যার, হ্যাঁ বলো। এখানে ধরেন আমি দিয়ে দেখলাম যে আমার এখন প্যাসিভ আছে, কিন্তু আমি প্যাসিভ দেখে তো শান্তি থাকতে পারবো না, যে কোনো সময় এটা অ্যাক্টিভে চলে যাবে। তোমার সাথে বিকৃত করবে, তাই তো? ভেরি গুড, ও ভেরি গুড, হ্যাঁ থ্যাংক ইউ, তোমরা সবাই রাইট অ্যান্সারটা দিয়েছো।
অন্যান্য ক্লাসে পড়ানোর সময় কেউ কেউ ভুল অ্যান্সার দেয়। তারা বলে যে ডিতে তো একটা ভালো একটা পয়েন্ট আছে, ডি কেস 2 তে তো ভালো তো একটা পয়েন্ট আছে, অর্থাৎ এইটা লিস্ট ডিজেবল হতে পারে না। তারা বলে 1টা লিস্ট ডিজেবল, এখানে সবসময় করেকশন রেট হাই। দেখো ওই যে বলে না যে এই কথাটা, অজানা মিত্র থেকে জানা শত্রু ভালো, তাই না? জানা শত্রুকে আমি চিনি, সে আমাকে কোন দিক থেকে ঘায়েল করতে পারে, কতটা মার দিতে পারে, অতএব আমি সেভাবে প্রোটেকশন নিব। কিন্তু অজানা মিত্র হলেও সে কিন্তু আমাকে ধ্বংস করে দিতে পারে, আমি তার থেকে তো প্রোটেকশন প্রিকশন আগে নিয়ে রাখবো না। তো এই 2টা হচ্ছে সেই অজানা মিত্রের মতো, হ্যাঁ, আর 1টা হচ্ছে জানা শত্রুর মতো। সো 1টা ভালো, এর থেকে আমি প্রোটেকশন নিয়ে রাখতে পারবো। আমার করেকশন সবসময় এই জায়গায় আমি জানি। আর আনসার্টেনিটি হচ্ছে সবসময় ডেঞ্জারাস। এটা 2 হচ্ছে আনসার্টেনিটি আছে। ও যে বললো যে আমার শান্তি বিঘ্নিত করবে, শান্তিতে থাকতে দেবে না। হ্যাঁ, এবং আরো একটা ব্যাপার, আমি যখন করেকশন টেস্ট করি, কোথায় করেকশন টেস্ট করি? ল্যাবে করি না, আমি ফিল্ডে কম করি। করেকশন টেস্ট ল্যাবে করি। ল্যাবে ডিস্টারবেন্সটা বেশি হয় নাকি ফিল্ডে ডিস্টারবেন্সটা বেশি হয়? কেমিক্যাল প্ল্যান্টে ডিস্টারবেন্সটা বেশি, কেমিক্যাল প্ল্যান্টে ফিল্ডে, সার্ভিস ল্যাবে ডিস্টারবেন্সটা বেশি। তো সার্ভিস লাইভে যে এসে সবসময় শেকিং হবে, ভাইব্রেশন হবে, সে এখানে চলে যাবে। আর ওইটার রিপোর্ট আমি যখন দিচ্ছি তখন ল্যাবে টেস্ট করছি, ল্যাবে আনডিস্টার্বড অবস্থায় টেস্ট করছি। সো ল্যাবে আমি এইটা পাবো, ডি অবস্থা পাবো। ডি অবস্থাতে আমি বলবো সেটা যে বিতে যেতে পারে এটা আমি বুঝতে পারবো না, আমি বি এর রিপোর্ট দিয়ে দেবো যে করেকশন রেট এরকম, সুতরাং লাইফ হবে 10 বছর। কিন্তু ওইটাই যখন সার্ভিস লাইফে যাবে, সে বি থেকে ট্রানজিশন হতে সি তে যে আমি 10 বছর বলেছি, সেটা হয়ে যাবে 1 বছর। 1 বছরের ভিতর সেটা ফেল হয়ে যাবে, তখন আমাকে অশান্তিতে থাকতে হবে, হ্যাঁ, আমাকে সাসপেন্ড করে দেবে। কিন্তু এতে আমার ভুল কোনো রিপোর্ট নেই, কিন্তু বি আর ডি আমার ভুল রিপোর্ট আছে। এই জন্য case 2 is the least desirable. Case 2 is the least desirable. Unexpected transition from passive to active state could lead to sudden rapid attack. Unexpected could lead to sudden rapid attack. During preliminary correction testing, our specimens are handled carefully. এটা মনে হচ্ছে আমরা ল্যাবে করি preliminary correction testing. So carefully আমরা হ্যান্ডেল করি। All specimens frequently exist in passive state. তখন তারা প্যাসিভ অবস্থায় থাকে। However, when a chemical plant is fabricated from material and installed, chemical plant damage to surface may result in passive to active transition. So, real situation is active অবস্থায় চলে আসবে। সেই জন্য case 2 is the least desirable. Case 1 is not. এটা desirable না, কারণ অনেক করেকশন আছে। Sin correction is quite high, but correction is constant here. কিন্তু আমরা জানি এটা আমাদের জানা শত্রু। প্রেডিকশন বেসড অন ল্যাব টেস্টের উপর ভিত্তি করে আমি মোর অ্যাকুরেট রেজাল্ট দিতে পারবো দেন ইন কেস 2। কেস 2 তে আমি অ্যাকুরেট রেজাল্ট দিতে পারবো, কেস 1 এ অ্যাকুরেট রেজাল্ট দিতে পারবো। আচ্ছা, আমার টাইম শেষ হয়ে গেছে, এটাই মানে লাস্ট স্লাইড। এটা একটু বলে দেই। ওই যে নোটসটা ইম্পর্টেন্ট আমি বলছিলাম না, নোটসটা ইম্পর্টেন্ট কেন? নোটসটা ইম্পর্টেন্ট হচ্ছে, আচ্ছা একটু সময় লাগবে, এটাও ইম্পর্টেন্ট জিনিসটা তাড়াহুড়ো করে বলা ঠিক না, এটা নেক্সট ক্লাসে আমি বলবো। এই পর্যন্তই থাক। তোমাদের ক্লাস টেস্ট হচ্ছে বুধবারে 10:05 আগের মতো, 10:05 থেকে 10:25। আর তোমাদের একটা মেইল দিয়েছি, আজকে আমি সেশনাল ক্লাস বিকালে নেব। এতে কারোর কোনো অসুবিধা আছে? আমি বলছি এই কারণে যে আমার মিটিংটা আবার হঠাৎ করে শিফট হয়ে গেছে, লকডাউন দেওয়ার কারণে। এই ক্লাস শুরু 10 মিনিট আগে জানিয়েছে, মিটিংটা বাতিল হয়ে গেছে। তোমরা যদি চাও আমি আজকে না নিয়ে কালকেও নিতে পারি, যেটা তোমাদের জন্য কনভেনিয়েন্ট। আজকে নিয়ে নেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে 3টায় সেশনাল ক্লাস, কালকে সেশনাল হবে। আমাদের কি স্যার বন্ধ হইতে পারে? এটা আমি জানি না, কিছু জানি না, কিছু জানলেও বলা ঠিক না। Roll number 1. Yes, sir. 2. Yes, sir. 3. Yes, sir. yes sir 4. sir 5 তো বলে গেছে আমাকে। 6. yes sir
7, Yes, sir. 8, Yes, sir. 9, Yes, sir. 10, 11, Yes, sir. 12, Yes, sir. 13, Yes, sir. 14, Yes, sir. 15, Yes, sir. 16, Yes, sir. 17, Yes, sir. 18, 19, Yes, sir. 20, Yes, sir. 21, Yes, sir. 22, Yes, sir. 24, Yes. Yes, sir. 25, Yes, sir. 26, Yes, sir. 27, Yes, sir. 28, Present, sir. 29, Yes, sir. 30, Yes, sir. 31, Yes, sir. 32, Yes, sir. 33, Yes, sir. 34, Yes, sir. 35, Yes, sir. 36, 36 nahi, 37, 37, Abdullah Shahriar, Yes, sir. 38, Yes, sir. 39, Yes, sir. 40, Yes, sir. 41, Yes, sir. 42, শুভেন্দু কি তলাপাত্তা আচ্ছা 42, 42 আছেন 43, Yes, sir. 44, Yes, sir. 45, Yes, sir. 46, Yes, sir. 47, Yes, sir. 48, Yes, sir. 49, 49, শাহরিয়ার আলম প্রত্যয় Yes, sir. আছো জি স্যার আছে। আচ্ছা 50, 50 আতিক সাহা ওকে আছো 12 সিরিজ 19, Yes, sir. 15 সিরিজ 22, রবিন দুইজন অ্যাবসেন্ট 15 সিরিজ 22 স্যার রবিন 15 ব্যাচ 22 স্যার। আছো আচ্ছা তাহলে জি একজন স্যার, আমার absent- নেট সমস্যা করতেছিল। আচ্ছা আছো প্রেজেন্ট দিলাম আর একজন অ্যাবসেন্ট দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রোল নম্বর 42 শুভেন্দু তাহলে আজকে বিকালে 3টার সময় আমাদের ক্লাস আবার সেশনাল ক্লাস Record